প্রেজেন্টেড বাই হাতিল। আপনাদের সঙ্গে এখন মাসুদ মিশা। আপনারা জানেন রবি থেকে বৃহস্পতি ৫ কর্মদিবসের যমুনা টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে আমরা কথা বলি মূলত চলমান ঘটনা প্রবাহ, বিশেষ করে দিল্লির উল্লেখযোগ্য বিষয় নিয়ে। আপনারা জানেন ৩১ তারিখ বছরের শেষ দিন নতুন একটা ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে যে বিষয়টি তারা ৫ আগস্ট বা ৮ আগস্টই করতে চেয়েছিলেন সেটি পরে হলেও তারা এখন করতে বাধ্য হচ্ছেন, এবং কেন বাধ্য হচ্ছেন সেটিও তারা বিস্তারিত ব্যাখ্যা করছেন। সেটি নিয়ে বড় রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নানা রকম প্রতিক্রিয়া জানা যাচ্ছে। সেসব নিয়ে আমরা আলোচনা করতে চাই। মানুষও বুঝতে চায় আসলে কোন দিকে যাচ্ছে দেশ। আমরা আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি কি হচ্ছে কি হবে। আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। মিস্টার তুষার, স্বাগত আপনাকে। আছেন জনাব আজিজুল বারী হেলাল, যিনি বিএনপির তথ্য সম্পাদক। হেলাল ভাই, আপনাকেও স্বাগত। এবং আছেন জনাব আকবর হোসেন, তিনি বাংলাদেশ হাই কমিশন লন্ডনে নবনিযুক্ত প্রেস মিনিস্টার এবং বিবিসির সাবেক সাংবাদিক বলতে হবে এখন। আপনাদের তিনজনকে স্বাগত। আমি একটু তুষার আপনাকে যে আলোচনাটা শুরু করতে চাই, এই যে নতুন যে ঘোষণাপত্রের কথা বলা হচ্ছে এবং যেটি আপনারা ৩১ তারিখ অবশ্যই পরিষ্কার করবেন, আজকে উপদেষ্টা নাহিদও বলেছেন যে সেটি ৩১ তারিখেই দেখা যাবে, কিন্তু সেটা যেটুকু বলা সম্ভব, মানে এখন যে জায়গায় বাংলাদেশ আছে, যে স্ট্রাকচারে আছে, সেখান থেকে মৌলিক কি আপনারা কোনো পার্থক্য করতে চান? মানে ধরেন আরও সহজ করে বললে, যেটির কথা ফরাদ মজের শুরু থেকেই বলছিল, মানে কোট আনকোট একটা বিপ্লবী সরকারের মতো কোনো পথে আমরা হাঁটছি। ধরেন আপনাদের আজকের প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে ৭২-এর সংবিধান বা যেটিকে মুজিববাদী সংবিধান সেটির কবর ঘোষণা করা হবে। তারপরে আপনারা বলছেন যে নানান ধরনের ষড়যন্ত্র চলছে, গণমাধ্যম, বুদ্ধিজীবী পাড়াসহ ফ্যাসিবাদের শক্তিগুলো নানা রকম ষড়যন্ত্র করছে, যেটা যারা শহীদ এবং আহত তাদের সঙ্গে সরাসরি প্রতারণা। ফলে ওই জায়গাটা যদি একটু ক্লিয়ার করেন, আসলে কি হচ্ছে ৩১ তারিখ? আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আসলে যেটা ঘটছে, আসলে ৫ অগাস্টের পরে যেটা ঘটা উচিত ছিল সেটা নানা কারণে তখন ঘটা সম্ভব হয় নাই। কারণ হচ্ছে এর মধ্যে একটা কারণ ছিল যে তখন একটা তাড়াহুড়া ছিল যে নতুন একটা সরকার করতে হবে ইত্যাদি নানা কারণে, এবং দেশের স্থিতিশীলতা সকল পক্ষকে যেহেতু বোঝানো সম্ভব হচ্ছিল না ইত্যাদি নানা কারণে তখন যেটা করা যায় নাই সেটা হচ্ছে একটা প্রোক্লেমেশন তথা ঘোষণাপত্র। এই অভ্যুত্থানের একটা প্রোক্লেমেশন ওদিন জাতির সামনে পেশ করা হবে। এটাই হচ্ছে সিম্পল প্ল্যান, এর চেয়ে বেশি কিছু না এটা। কিন্তু এটা নিয়ে প্রতিক্রিয়া কিংবা কনফিউশনের একটা কারণ হচ্ছে আমার মনে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের এখানে অভ্যুত্থানের পরের এই যে রোডম্যাপটা, এটার ব্যাপারে আমরা এখনো মানে পরিষ্কার না। এটা যে একটা প্রোক্লেমেশন জারি করা যায় এবং কেন এই অভ্যুত্থান করেছেন। যেমন ধরা যাক ২৪ সাল চলে যাচ্ছে, ২৪ সালে একটা এত বড় একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে। এটা শুধু বাংলাদেশে না, এটা শুধু আমরা এই সময়ের মধ্যে আছি বলে বলছি না, এটা পুরো পৃথিবীতেই এই একটা বড় ঘটনা। তাহলে আপনি এটাকে কিভাবে ধরে রাখবেন? ৫ বছর পর কেউ যদি একটা বলে যে আপনি কি করেছিলেন, আপনি ওইটা তো শেখ হাসিনা শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন হয়েছিল, এটা রেজিম চেঞ্জ। তো এই যে গণ অভ্যুত্থানের রেজিম চেঞ্জ যে আলাদা ব্যাপার, এটা তো আপনাকে বোঝাতে হবে। তো এটার লিখিত ডকুমেন্ট কোথায়, এটা ইতিহাস কিভাবে আপনাকে স্মরণ করবে? এটা তো তখন যে কেউ চাইলে অস্বীকার করতে পারবে। এই জন্য ছাত্র জনতা যারা এই অভ্যুত্থানটা করেছে তাদের একটা লিখিত ডকুমেন্ট থাকা উচিত, যেটা ঐতিহাসিক হবে এবং পরবর্তীতে ইতিহাসের অংশ হবে। এই জন্যই এই ডকুমেন্টটা বা এই প্রোক্লেমেশনটা জারি করা হচ্ছে। এই ডকুমেন্ট জারির সঙ্গে ৭২-এর সংবিধানের সম্পর্ক বা বৈপরীত্যটা আসলে কোথায়? মানে এটি জারি হলে ৭২-এর সংবিধান কেন বাতিল হবে বা সেটির কবর কেন রচনা হবে? ৭২-এর সংবিধান আব্দুল্লাহ বলছেন স্পষ্ট, ৭২-এর সংবিধান বাতিল হবে এরকম না। ৭২-এর সংবিধান ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে। কিন্তু এটা শুধু আমার কথা না, এটা হচ্ছে সাবেক বিচারপতি এম এ মতিন, উনি পরিষ্কারভাবে একাধিক প্রোগ্রামে বলেছেন যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭২-এর সংবিধান বাতিল হয়ে গেছে। এখন হচ্ছে আপনাকে, তাহলে আপনি এখন কিভাবে দেশ চলছে? এখন দেশ কোন সংবিধানে চলছে? এখন দেশ চলছে হচ্ছে আপনার, এটা হলো ওনার কথা থেকে আমি আবার বলি, উনি একটা কথা বলেছিলেন যে তবে যেটুকু আপনার জনগণের জন্য প্রয়োজন সেটুকু আপনি ব্যবহার করতে পারেন। জনগণ যতটুকু ব্যবহার করতে চাইবে ততটুকু ব্যবহার করতে পারবে, কিন্তু এটাকে খুব বেশি প্রাধান্য কিংবা ফোকাস করার দরকার নাই। এখন তাহলে দেশ চলবে হচ্ছে পিপলস উইল যাকে বলি আমরা, যেমন নতুন সংবিধান, নতুন মানুষের ইচ্ছা অভিপ্রায় কি, সেটা কিন্তু আমরা ঢাকা শহর সহ সারা বাংলাদেশে দেয়ালে দেয়ালে দেখতে পাচ্ছি। তাহলে এখন সরকারের কাজ হচ্ছে কিংবা সংবিধান সংস্কার কমিশনের কাজ হচ্ছে এই যে ব্যক্ত ইচ্ছা অভিপ্রায় এটাকে সন্নিবেশিত করা। আর একটা খুব সরল প্রশ্ন, ধরেন শুরুর দিকে বলা হচ্ছিল যে আমাদের উপদেষ্টা যারা আছেন প্রফেসর ইউনূস সহ তারা শপথ নিয়েছে
করেছেন শাহাবুদ্দিন সাহেবের কাছে, যিনি শেখ হাসিনার আমলের নির্বাচিত প্রেসিডেন্ট, তার আমলে। এখন সেই সংসদ যদি অবৈধ হয়, সেই পার্লামেন্ট যদি অবৈধ হয়, নির্বাচন যদি অবৈধ হয়, তাহলে শাহাবুদ্দিন চুপ্পুর বৈধতা নিয়েও প্রশ্ন আসে, যেটা আপনি বলছিলেন 5 আগস্ট আপনারা করতে পারেননি। তাহলে এই আপনাদের এই ঘোষণাপত্র হওয়ার পরে কি তিনি আর রাষ্ট্রপতি পদে থাকার নৈতিক কোন অধিকার রাখেন? যদি না থাকেন, তাহলে তিনি যাদেরকে শপথ পড়িয়েছেন তারাও কি পদে থাকার অধিকার রাখেন? উনার তো নৈতিক মানে কি বলে, নৈতিকভাবে উনি আরও আগেই তার নৈতিকভাবে থাকা উচিত ছিল না। তার কারণ হচ্ছে উনি যে কথাটা বলেছিলেন মানব জমিনে প্রকাশিত হয়েছে, এরপরে তো তার কোনো তার নিজে থেকে বলা উচিত ছিল যে আমি পদত্যাগ করতে চাই। উনি যে 106-এর আন্ডারে এই সরকার করেছেন সংবিধানে, সেই 106-এর আন্ডারে উনি প্রধান বিচারপতির কাছে জানতে চাইতে পারতেন যে আমি কি এই পদে থাকবো, তখন প্রধান বিচারপতি একটা কিছু বলতে পারতেন। উনি সেটা করেন নাই। তো আমাদের দিক থেকে তাকে তো আমরা মনে করি না যে তিনি আমাদের রাষ্ট্রপতি বা কিছু, কিন্তু হ্যাঁ টেকনিক্যাল কতগুলো কারণ আছে, টেকনিক্যাল কারণে শপথ নিতে হলে তার কাছে করতে হয়, কিন্তু সেটাকে এত প্রাধান্য দেওয়া যাবে না আমি মনে করি। কেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনি মিলিয়ে নেবেন। ইউনূস সাহেব তো তথা এই পরিষদ তো উপদেষ্টা পরিষদ তো আপনার সংবিধানের অধীনে শপথ নিয়েছে, ঠিক আছে? এটা একটা টেকনিক্যাল ব্যাপার হিসেবে আমি দেখছি, এর চেয়ে বেশি কিছু না, কারিগরি ব্যাপার। কারণ যেহেতু সকল পক্ষ এখনো আমাদের কাছে এই ব্যাপারটা পরিষ্কার আইনি ব্যাপার, ওকে না, এটা একটা ইনস্ট্রুমেন্টাল ব্যাপার হিসেবে আমি বলবো আর কি, ঠিক আছে? কিন্তু প্রথম যে বক্তৃতাটা জাতির সামনে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস রেখেছেন, সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে এই সরকার অভ্যুত্থানের সরকার, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার তৈরি হয়েছে, ছাত্ররা বারবার উনি বলেছেন, বারবার উনি এটা পরিষ্কার করে বলেছেন। তারপর উনি রাজনৈতিক দলগুলোর সাথে মিলে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। এগুলোকেই এখন প্রাধান্য দিতে হবে। বাকি যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো এখনো যে সমস্ত এলিমেন্টস সরানো যাচ্ছে না বা রয়ে গেছে, সেগুলোকে আমি বলবো যে রিসিডিউস অফ দ্য পাস্ট ফ্যাসিজম। জি হেলাল ভাই, আমি জানি না, মানে আপনি নিশ্চয়ই তুষারকে শুনছিলেন। ফলে এখন যে জায়গায় সংকটটা হচ্ছে যে 5 আগস্টের আগে পরে আমরা বিএনপি বলি, জামাত বলি, আওয়ামী লীগ এবং তার সমমনা অল্প রাজনৈতিক দলগুলো ছাড়া সবার একটা অভিন্ন লক্ষ্য ছিল, সেটা শেখ হাসিনা রেজিমের পদত্যাগ। তারপরে আমরা দেখলাম বিএনপি যৌক্তিক সময়ের কথা বলল, তারপরে প্রধান উপদেষ্টা একটা টাইম ফ্রেমে বললেন, যেটা অনেকের কাছে কোট আনকোট যৌক্তিক মনে হচ্ছে। কিন্তু এরপর থেকে বিএনপি মনে হচ্ছে একটু বিগড়ে গেল, বিশেষ করে নির্বাচন নিয়ে, সংস্কার প্রশ্নে। যেমন মির্জা ফখরুল সাহেবই বলছেন যে মানুষের মধ্যে ধারণা হচ্ছে সরকার ইচ্ছা করে নির্বাচনকে বিলম্ব করছে। এই ধারণাটা আপনাদের কাছে কেন মনে হচ্ছে? এবং তার সঙ্গে 31 তারিখে আন্দোলনকারী যারা নেতৃত্ব দিয়েছিলেন মূলত, তারা যে কর্মসূচি নিতে যাচ্ছে, সেটি নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? প্রথমে একটু বলি যে আমাদের যেটা বলা হচ্ছে বিএনপি সংস্কার চায় না, এই কথাটা কিন্তু ঠিক না। এটা একটা প্রোপাগান্ডা এগেনস্ট বিএনপি। বিএনপি সংস্কার চায়। 2016 সালেও আমরা সংস্কারের কথা বলছি। 2016 সাল থেকে আমরা বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং এখন যে 31 দফা আমরা দিয়েছি, সেই 31 দফা কিন্তু বিএনপির একার বিষয় না। আমাদের সাথে আন্দোলনরত সকল যুগপৎ আন্দোলনরত সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই কিন্তু আমরা 31 দফা দিয়েছি। সুতরাং সংস্কার আমরা চাই। সংস্কারকে যখন নির্বাচনের প্রতিবন্ধকতা হিসাবে দেখা হয়, সংস্কারকে যখন নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে একটা বাইনারি তৈরি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে হয়, তখন আমরা বলি যে এই সংস্কার এবং নির্বাচন একই সাথে চলতে পারে। এটা একটা কথা। এখন যে কথা, যে প্রক্লেমেশনটা 31শে ডিসেম্বর দিচ্ছে, এটা কি টু লেট না? যেটা 5ই আগস্টে হওয়া কথা ছিল, সেটা কেন 31শে ডিসেম্বর? আপনি যদি 31শে ডিসেম্বরে আবার নতুন প্রক্লেমেশন ঘোষণা করে সেটাকে বিপ্লবী সরকার বলেন, তাহলে তো 31 ডিসেম্বর পর্যন্ত যত সরকারগুলো থাকবে, আপনি যেটা বলেন উপদেষ্টা পরিষদ, ইভেন ইনক্লুডিং ডক্টর ইউনূস সরকার, তাকেও তো আপনার এখানে থাকতে পারবে না। ইভেন আমাদের নতুন প্রেস মিনিস্টার, তিনিও তো থাকতে পারবেন না যদি এটা ইফেক্টিভ 31শে ডিসেম্বর পর্যন্ত হয়। প্রক্লেমেশনে যেহেতু 31শে ডিসেম্বর তারা প্রচার করছে। এখন আরেকটা মৌলিক প্রশ্ন এসে যায় যে আপনি এটাকে অভ্যুত্থান বলবেন না বিপ্লব বলবেন? আপনি বলছেন ডক্টর ইউনূস সরকার অভ্যুত্থানই বলেছেন। আপনি এখন রেভুলেশন হলে তো আপনাকে সব রেভুলেশনের ব্যাখ্যা তো অনেক বড়, সব উল্টে পাল্টে দিতে হবে। যে জন্য বললাম যে আমাদের এই সহ আলোচক উনিও থাকতে পারেন না, রেভুলেশন 31 তারিখ পর্যন্ত হয়। কিন্তু হয়তো বা ওনারা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে 5 তারিখ পর্যন্ত হয়তো করবে। কিন্তু বক্তব্য হলো যে আপনার এই যে প্রক্লেমেশনটা তারা 31শে ডিসেম্বর দিবে, এটা মানে তারা যে বিপ্লব বলবে, এটা জনগণের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, এটা কিন্তু একটা প্রশ্ন। রাজনৈতিক দলগুলো, জনগণ মানে কিন্তু রাজনৈতিক দলগুলো, তাদের সাথে কি কোনো আলোচনা করেছে কি না, কি তারা নতুন কোনো দল সৃষ্টির জন্য এই প্রক্লেমেশনটা দিবে? মানে প্রক্লেমেশন মানে আপনার কর্মসূচি প্রয়োগ করবে কোনো বাস্তবায়নের প্রক্রিয়া পদ্ধতি, আপনার তাদের নতুন দল গঠনের কোনো
নতুন দলকে কিন্তু আমরা স্বাগত জানাই, এটা কিন্তু আমি বাধা মনে করছি, কারণ বিএনপি তো মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে। এই নতুন দল আবার অন্য কারোর সাথে কোয়ালিশন করে আপনার এই লিঙ্গারিং করা, এই তত্ত্বাবধায়ক আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে লিঙ্গারিং করার কোনো কিছু আছে কিনা। কারণ কি, বর্তমান সরকারটা আপনার আমাদের এই রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন জায়গায় আপনার ব্যর্থতার পরিচয় দিচ্ছে, যেই ব্যর্থতাগুলো আমাদের অভ্যুত্থানের ব্যর্থতা, জনগণের ব্যর্থতা হিসেবে বিবেচিত হচ্ছে। আপনি জিও পলিটিক্সটা একটা চিন্তা করে দেখেন, আজকে এখন কিন্তু বার্মায় আপনার ক্ষমতার পরিবর্তন হয়েছে বা হতে যাচ্ছে, বিভিন্ন জায়গা বিদ্রোহীরা দখল করে নিয়েছে। আমাদের দেশে যে পরিবর্তনটা হলো, সেই পরিবর্তনটা কিন্তু ভারত ভালোভাবে নিতে পারল না। সুতরাং আমাদের দেশে যদি একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকে, আমাদের দেশে যদি একটা অদক্ষ সরকার থাকে, তাহলে কিন্তু তাকে নিয়ে, আমি অদক্ষ কথাটা এক্সপান্সি করলাম, একটা অনির্বাচিত সরকার যদি থাকে তাকে নিয়ে খেলতে সুবিধা হয়। কারণ আমাদের দেশকে আপনার সাবসার্ভিয়েন্ট করবার জন্য নানান প্রচেষ্টা ভারতের রয়েছে। সুতরাং আমি বলবো যে তারা যে প্রক্লেমেশনটা দিচ্ছে, এই প্রক্লেমেশনটা কি আপনার যে বিপ্লব বলতে চাচ্ছে, এখন আপনি সেই বিপ্লবের ফলে বিপ্লবের যে কর্মসূচিগুলো বাস্তবায়ন করবেন কাদের দিয়ে? আপনার উনি যেটা বলল যে আপনার পলাতক মাফিয়ার সব রেসিডিউস এখানে রয়ে গেছে, তাহলে যারা পলাতক মাফিয়ার আপনার অবশিষ্টাংশ এখানে রয়ে গেছে তাদের দিয়ে আপনি বিপ্লব কর্মসূচি গ্রহণ করবেন, তাদের দিয়ে আপনি সংস্কার, যেটা বললেন সংস্কারের কর্মসূচি গ্রহণ করবেন। আপনি দেখেন না, শুধুমাত্র আপনি প্রশাসনিক সংস্কারটা কেবল ঘোষণা করেননি, কেবল একটা ধারণা দিয়েছেন, এখনো তার আগেই সচিবালয় কিভাবে আপনার সরকার এই সরকারের বিরুদ্ধে 24 ঘন্টা আলটিমেটাম দিল যে মুহিত সাহেবকে নাকি পদত্যাগ করতে হবে। এবং আপনি দেখেন যে শ্বেতপত্র, যে এই যে আপনার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যেটা প্রকাশ করলেন, সেখানে আমরা দেখেছি যে এলজিআরডি মিনিস্ট্রি, আইসিটি মিনিস্ট্রি এবং কমিউনিকেশন মিনিস্ট্রিতে যে অনেক দুর্নীতি হয়েছে, অনেক টাকা লন্ডারিং করেছে, সেই সব নির্দিষ্ট মন্ত্রণালয়গুলো পুড়ে গেল, একই সাথে 2টা বিল্ডিংয়ে আগুন ধরে গেল। অতএব যে কোনো একটা কনস্পিরেসি, এই একটা কনস্পিরেসি তো হচ্ছেই বাংলাদেশ বিরোধী, যে বাংলাদেশকে একটি দুর্বল করে রাখার জন্য, বাংলাদেশকে একটি আপনার ক্লায়েন্ট স্টেট করে রাখার জন্য। এখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা যে কথাগুলো এখন বলছে, এখন তাদের এই কথাগুলো তারা বলছে হয়তো কোনো ভালো কোনো দৃষ্টিতে, কিন্তু বিহাইন্ড দ্য সিন অন্য কোনো খেলা আছে কিনা, যে এই তত্ত্বাবধায়ক সরকারকে লিঙ্গারিং করে আপনার ষড়যন্ত্রের সুযোগ করে দেওয়ার একটা কোনো বিষয় আছে কিনা, এটাও কিন্তু আমাদের দেখতে হবে। জি আকবর ভাই, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি পুরো ঘটনাপ্রবাহ ফলো করেছেন, সেটি নিয়ে সাংবাদিকতা করেছেন, লিখেছেনও। এই ঠিক 5 মাসের মাথায় বা 4.5 মাসের বেশি সময় পরে এসে যে কাজটা 5 আগস্ট করার কথা ছিল, সার্জিতে বলছেন, এটা এখন বলছেন তারা বাধ্য হয়ে করছেন, কারণ হয়তো এটা না করার জন্য যে টাইপের আশ্বাস তারা বড় শক্তিগুলো, যোদ্ধা যারা ছিল, রাজনৈতিক দল ছিল, সেটা চূড়ান্ত অর্থে বাস্তবায়ন হয়তো হচ্ছে না। এখন এইটি করা মানে আমরা জানি যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, এটা যদি 5 আগস্ট করতো নিশ্চয়ই এই আলোচনা হতোই না। চ্যালেঞ্জটাকে অনেক বড়। প্রথম কথা, আমার কাছে এটা যে খুব বেশি বড় চ্যালেঞ্জ ওরকম মনে হয় না, কারণ ওনারা যেটা করতে চাচ্ছেন এটা ওনাদের একটা ভাবনা, ওনারা সেটা করতেই পারেন। আজিজুল বারী হেলাল সাহেব যেটা বলেছেন, ইটস টু লেট, বাট এটা তো কথা আছে, ইটস অলওয়েজ বেটার লেট দ্যান নেভার। আপনি সেটা যে কোনো সময় করতে পারেন, এবং 4 মাস অতিবাহিত হয়ে গেছে, ওনারা একটা সময় দিয়েছেন বা দেখেছেন, অবজার্ভ করেছেন, এরপরে তারা এই পদক্ষেপের মধ্যে আসছে। এবং এখানে এই সংবিধানের ব্যাপারে বা নানা ইস্যুতে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি যে কথাগুলো বলছেন, এগুলো তো একেবারে নতুন কোনো কথা না, এগুলো গত 4 মাস ধরেই তারা বলছে। এবং আপনি দেখবেন যে সংবিধানের প্রশ্নটা তো এখানে একটা মৌলিক ব্যাপার না। বাংলাদেশের সংবিধানে আওয়ামী লীগ সরকার গত 15 বছরে 1/3 তারা অপরিবর্তনীয় করে রেখেছিল, যে এই 1/3 আপনি হাত দিতে পারবেন না, সংবিধানের 1/3। এই সংবিধানে জনগণের আশা আকাঙ্ক্ষার চাইতে মুজিববাদকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা ছিল বেশি, একজন ব্যক্তিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। এখানে কোনো সিস্টেম দাঁড় করানো হয়নি, এখানে গণতন্ত্র মুখ্য বিষয় ছিল না, কিংবা দলেরও কোনো এখানে ব্যাপার ছিল না। আমি তো মনে করি যে গত 15 বছরে যেটা হয়েছে, এটা আওয়ামী লীগের শাসনের চেয়ে বেশি ছিল পরিবারতন্ত্র, একটা পরিবারের শাসন। সুতরাং আমি মনে করি
ছাত্ররা যে কথাগুলো বলতে চাচ্ছে তারা বলুক। আজিজুল বারী হেলাল সাহেবের কথা শুনে মনে হচ্ছে এটা নিয়ে তাদের মধ্যে কিছুটা অস্বস্তি আছে। তারা বিরোধিতা করছেন না, বাট একটা অস্বস্তি আছে, তাদের কাছে হয়তো ব্যাপারটা ক্লিয়ার না। কিন্তু আমার কাছে মনে হয় গত 4 মাসের যে ঘটনার প্রবাহ আমরা দেখলাম, এখানে বিএনপি কিংবা অন্য যারা রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র বা নাগরিক কমিটির যে মৌলিক কোনো বড় আকারের তফাৎ আছে, ব্যাপারটা কিন্তু ওইরকম না। বিএনপি চাচ্ছে যে একটা দ্রুত নির্বাচন হোক, কিংবা সরকার কিন্তু বলছে না যে নির্বাচন হবে না, কারণ এই সরকারের নামই হচ্ছে একটা অন্তর্বর্তী সরকার, শুরুটাই হচ্ছে সেভাবে। সুতরাং আমার মনে হয় যে একটু যদি সময়টাকে পর্যালোচনা করা যায়, ছাত্ররা যে কথাগুলো বলতে চাচ্ছে বা নাগরিক কমিটি যে কথাগুলো বলতে চাচ্ছে, আমরা দেখি তারা কি বলুক, কি বলতে চায় তারা। কিন্তু আকবর ভাই ধরেন এই 4 মাসে যদি প্রশাসন খানিকটা সংস্কার সত্যি সত্যি করা যেত, ধরেন বিভিন্ন ষড়যন্ত্র তো চলবে, এটা জানা কথাই ছিল, ফলে সেই জায়গায় সুশাসন কতখানি দেখানো গেল, মানে গভর্নেন্সের কথা বলছি। সচিবালয়ের আগুনের ঘটনা দেখেন, যে ভাষায় প্রশাসনের লোকজন এসে ব্যায়ামের সভা করলেন, তারপরে কোনো প্রশাসনিক পদক্ষেপ নাই। নানান ধরনের বিক্ষোভ, আজকে আপনি ঢাকা শহরে ছিলেন, চিকিৎসকদের বিক্ষোভ চলছে, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মচারীরা তারা জাহাঙ্গীর গেটের সামনে বিক্ষোভ করেছেন। ফলে সরকারের এই দুর্বলতাগুলোকেই অন্য অনেক পক্ষ কাজে লাগাচ্ছে বলেও মনে সন্দেহ করেন কিনা? হতে পারে, লাগাতে পারে, সেটা আমি পরিষ্কার বলতে পারবো না, কিন্তু আমি এটাকে সরকারের দুর্বলতা হিসেবে ঠিক দেখছি না। আমি যেটা দেখছি যে সরকার একটা সময় নিচ্ছে, কারণ আপনাকে দেখতে হবে, বা আমরা যদি দেখি বাংলাদেশের এই পরিবর্তনটা 5ই আগস্ট, এটা কিন্তু কোনো স্বাভাবিক পরিবর্তন ছিল না। ইট ওয়াজ অলমোস্ট এ সিভিল ওয়ার সিচুয়েশন। আপনি রাস্তায় ছিলেন, আমিও রাস্তায় ছিলাম, আমরা রাস্তায় ঘুরে ঘুরে দেখেছি যে আর 2 দিন গেলে এটা গৃহযুদ্ধ, পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের রূপ নিত, তাই না? সুতরাং এটা কিন্তু স্বাভাবিক না। এমন না যে আওয়ামী লীগ একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করেছে, কিংবা জনগণ দাবি তুলেছে ফেসবুকে, আওয়ামী লীগ মনে করলো যে না আমাদের জনসমর্থন নেই, আমরা চলে যাই। 1000-এর বেশি মানুষ, কেউ কেউ বলে 2000, সংখ্যাটা হয়তো নিরূপণ হবে, রক্ত দিয়ে মানুষ এটা প্রতিষ্ঠা করেছে। বাসার ভেতরে মানুষ গুলি খেয়ে মারা গেছে, আমি নিজে কভার করেছি রিপোর্ট। সুতরাং ওই রকম একটা পরিবর্তন যখন আপনার সামনে আসে, আপনি রাতারাতি সব কিছু পরিবর্তন হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু ওইরকম করা যায় না। আপনি যদি পদক্ষেপগুলো দেখেন যে সরকারের ইন্টেনশনটা কি, আমার মনে হয় ওইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারা কি দীর্ঘায়িত করতে চায়? তারা কি কোনো কাজ করছে না? ইন্টেনশনটা কি সেটা? নাকি তারা কাজ করছে, তারা দীর্ঘায়িত করতে চায় না? কিন্তু তারা যে কোনো জিনিস, আমি বলবো না যে সব কিছু পারফেক্ট হচ্ছে, কিন্তু পারফেক্ট যে হচ্ছে না, এটা দায়িত্ব কাদের? শুধুই কি তাদের, নাকি অন্যদেরও আছে? আজিজুল বারী হেলাল সাহেব বা ওনারা যে দল করেন, অন্য যারা যে দল করেন, বা আমরা যারা বাইরে থেকে ছিলাম, সাংবাদিক বা অন্যান্য নাগরিক সমাজ, সবারই তো রেসপন্সিবিলিটি। এটা সবারই সরকার, হ্যাঁ। এবং তারা নিশ্চয়ই একটা ওয়ে আউট করে, যখন সংস্কারের বিষয়গুলো সামনে আসছে, আলোচনা হওয়া তো দরকার। একটা গণতান্ত্রিক সমাজে আলোচনা হবে, সুতরাং এর মাধ্যমে আমাদের একটা রাস্তা তৈরি হবে। সুতরাং আমি মনে করি যে সরকার যদি ধৈর্য ধারণ করে থাকে, এটাকে খুব বেশি দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। সরকার কিন্তু চাইলে কঠোর হতে পারে, কিন্তু সেই কঠোরতা কি আপনারা মেনে নেবেন? অনেকেই হয়তো মেনে নেবেন না। সুতরাং আমি মনে করি যে একটু সময় দেওয়াটাই ভালো, মানুষ রিয়েলাইজ করুক। হ্যাঁ, অনেক বিষয় নিয়ে কনসার্ন আছে, কিন্তু আপনি যত জনগণকে রিয়েলাইজ করতে দিবেন যে দেখেন এই দেশটা আপনার, আপনি কি গ্যাঞ্জাম করে দেশটাকে এই পর্যায়ে নিয়ে যাবেন? একদম। তার মানে আপনি আরেকটু সময় দেওয়ার পক্ষপাতী। তুষার, আপনাকে একটা প্রশ্ন করে আমি বিরতিতে যেতে চাই। ধরেন আমার চোখের সামনে ওই জুলাইয়ের পরে প্রথম যে সমাবেশটা হলো, জুলাইয়ে শহীদ মিনার প্রথম যেদিন, সেদিনের ছবিটা দেখছিলাম একটু আগে, ড্রোন শট, মানে যত দূর চোখ যায় কেবলই মানুষ। 5 আগস্টের পুরো ঢাকা শহর লোকে লোকারণ্য, মানে এমন কেউ ছিল না যে ঘর থেকে বেরিয়ে আসেনি। আমি নিজে আওয়ামী লীগের অনেককেও দেখেছি বেরিয়ে আসতে। ফলে আমরা যদি ওইটার সঙ্গে তুলনা করে 31 আগস্ট নিয়ে মানুষ এক ধরনের তুলনা করবে, কারণ ওই দিন আপনাদের আহ্বানেই তারা সাড়া দিয়ে এসেছিল, সেদিন আসলে আপনারা কি পরিমাণ স্বতঃস্ফূর্তভাবে মানুষের অংশগ্রহণ পাবেন, আপনাদের প্রত্যাশা কি সেটি? এবং তার সঙ্গে আরেকটা জিনিস যুক্ত হয়েছে, যে সকালে আরেকটি রাজনৈতিক দলের একটি কর্মসূচি বিশ্ববিদ্যালয়ে একলি নেওয়া হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন মূলত সেটি হচ্ছে আপনাদেরকে প্রোটেক্ট করার জন্য, কারণ ধারণা করা হচ্ছে বিএনপির সঙ্গে আপনাদের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে, সেই কারণে জামাত আপনাদেরকে হয়তো পলিটিক্যালি ব্যাকআপ দিতে পারে। এই প্রসঙ্গে আপনার বক্তব্য শুনবো দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আরেকবার আমন্ত্রণ 24 ঘন্টা। আমাদের সঙ্গে সারওয়ার তুষার আছেন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি। আমরা বলছিলাম যে কোনোভাবেই কি 31 তারিখের জনসমাগম নিয়ে আপনাদের প্রত্যাশাটা কি? কারণ আগের ঘটনার সঙ্গে মানুষ মেলাতে চাইবে, অথবা ওই পরিমাণ জনপ্রিয়তা
বা জনসম্পৃক্ততা এখনো আপনাদের আছে কিনা, সেটি প্রথম প্রশ্ন। এবং সেটি মেকআপ দেওয়ার জন্য কেউ কেউ বলছেন সকালে জামাত শিবিরের একটি প্রোগ্রাম আছে সম্ভবত 11টায়, তারপর আপনাদের 3টায়, তারাই বেসিক্যালি আপনাদেরকে এক ধরনের রাজনৈতিক ইন্ধন বা সমর্থন দিচ্ছে, এই কথাও কেউ কেউ বলছে। এটিকে কিভাবে খণ্ডাবেন? মানে দ্বিতীয় যেটা বললেন ওইটা কমপ্লিটলি ভিত্তিহীন, মানে এটা কেউ কেউ বলতেই পারে। তারা তাদের কর্মসূচি করছে, আমাদের হচ্ছে এটা তো কোনো পার্টির কর্মসূচি না, এটা একটা ছাত্র জনতার পক্ষ থেকে একটা প্রোক্লেমেশন জারি করা হবে বিকাল 3টার সময়। এবং আমরা জনগণের কাছে আহ্বান জানিয়েছি, তরুণদের কাছে আহ্বান জানিয়েছি যে এই প্রোক্লেমেশন, এই অভ্যুত্থানটা যারা আপনারা রক্ত দিয়ে করেছেন এবং ভবিষ্যতে যারা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চান আপনারা আসবেন। এর বাইরে আমাদের তো সাংগঠনিক প্রস্তুতি তো আছেই, ফলে মানুষ স্বতঃস্ফূর্তভাবেই আসবে। এখন যেটা হয়েছে যে আপনি বলতে পারেন যে 5 অগাস্টের মতো এরকম হবে কিনা। 5 অগাস্ট তো একটা, অথবা 19 জুলাইয়ের কথা যদি বলি বা 20 জুলাই, হ্যাঁ 19-20 জুলাইয়ের চেয়ে অনেক বেশি মানে এখানে আপনি জনসমাগম দেখতে পাবেন। 5 অগাস্ট তো একটা এই ধরনের মোমেন্ট তো হিস্ট্রিতে একবারই আসে, অনেক বছর পর পর একবার আসে। হ্যাঁ, কিন্তু এর নিচে কোনো কিছু হলেই সেটা আর মানে তার সাথে জনসম্পৃক্ততা নাই এটা বলা যাবে না। আমরা তো এখনও প্রচুর, আমরা যখন রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছি সারা দেশে, আমরা কিন্তু বিপুল পরিমাণ সাড়া পাচ্ছি মানুষের। এবং বরং আপনি বলতে পারেন যে আমাদের এই যে রাজনৈতিক দল করার সিদ্ধান্ত, এটা এসছে হচ্ছে আমরা যখন সারা দেশে ঘুরছিলাম, হ্যাঁ এই অভ্যুত্থানের পরে, তখন আমাদের কাছে তরুণরা বিশেষত বলেছে যে আপনারা যদি নাচতেই নেমেছেন তাহলে ঘোমটা দিচ্ছেন কেন, রাজনৈতিক দল করেন দ্রুত। এটা এই অভ্যুত্থানের ফোর্সটাকে প্রিজার্ভ করতে হবে এবং একটা সংগঠিত জায়গায় নিতে হবে। এই জন্যই আমাদের এটা এই রাজনৈতিক দলের উদ্যোগে যাওয়া। আদারওয়াইজ আমরা তো এটা ওই 8 তারিখে যখন আমরা জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করলো তখনই বলতে পারতাম আমরা একটা রাজনৈতিক দল। তো আপনারা যদি রাজনৈতিক দলই করেন, ধরেন বিএনপি একটা দল যার দীর্ঘ ঐতিহ্য আছে, দীর্ঘ সময় ধরে তারা বিকশিত হয়েছে, সংগঠন গুছিয়েছে, আপনাদেরও তো দল গোছানোর জন্য সময় লাগতেই পারে এবং সেটি স্বাভাবিক। ফলে সেই দল গোছানোর জন্য সময় নেওয়ার জন্যই কি নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়া করছে তাদের বিরোধিতা আপনারা করছেন? আমরা তো নির্বাচন নিয়ে যারা নির্বাচন চাচ্ছে তাদের বিরোধিতা করছি না, আমরা একটা প্রসেসকে ওন করছি। সেই প্রসেসটা হচ্ছে যে আপনাকে রাষ্ট্র সংস্কার করতে হবে। এবং আমরা বলি নাই যে আপনি 2028 সালে নির্বাচন দেন। প্রধান উপদেষ্টা বলেছেন 2026 সালের জুনের মধ্যে যদি ঐক্যমত প্রতিষ্ঠা করা যায় তাহলে 2026 জুনের মধ্যে, আদারওয়াইজ যদি ঐক্যমত না করা যায় তাহলে 25 ডিসেম্বরের মধ্যে। তা আমরা বলেছি ঐক্যমত কেন করা যাবে না? ইভেন বিএনপিরও তো 31 দফা হচ্ছে রাষ্ট্র সংস্কারের 31 দফা। রাজনৈতিক দলগুলো তো আপনার এই অভ্যুত্থানের আগে থেকেই সংস্কার চাচ্ছে, তাহলে এটা ঐক্যমত অবশ্যই করা যাবে। আপনাদেরকে সেইভাবে সবার সাথে ডায়ালগ করতে হবে এবং 26 জুনের মধ্যে নির্বাচন হবে। তাহলে 26 জুনের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে সেটা অভ্যুত্থানের কতদিন পরে? লেস দেন 2 ইয়ার্স। লেস দেন 2 ইয়ার্স। আপনি কি একটা এই ধরনের একটা সরকারকে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে এক্সেপশনাল গভর্নমেন্ট কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আপনি এই সরকারকে 22 মাস সময় দিতে পারবেন না? কেন দিতে পারবো না? এবং যে কথাগুলো বলা হচ্ছে ষড়যন্ত্র, 111 ইত্যাদি, আমরা বরং 111-এর বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কারভাবে। তাহলে সেই সরকার একটা নির্বাচন দেবে। আমরা বলেছি যে এগিয়ে গিয়ে যেটা বলেছি যে সংস্কার হবে এবং নির্বাচন হতেই হবে। কিন্তু যেটা ভাইয়ের সাথে আমি একমত, হেলাল ভাই যেটা বললেন যে সংস্কার বনাম নির্বাচন করার দরকার নাই, কারণ নির্বাচন হচ্ছে ইনএভিটেবল আউটকাম অফ দিস রিফর্মস। তো নির্বাচন আপনি কেন বলা দরকার কি যে সংস্কার লাগবে না, নির্বাচন দেন? আমরা এগিয়ে গিয়ে কতটুকু এগিয়ে গিয়ে বলেছি সেটুকু আমি আপনাকে শুধু বলি। সেটা হচ্ছে আমরা বলেছি যে এই নির্বাচনটা হওয়া উচিত গণপরিষদ নির্বাচন, কারণ আপনাকে সংবিধান প্রণয়ন করতে হবে, সংস্কার করতে হবে। এটার ব্যাপারে তো কারো দ্বিমত নাই, পুরো দেশ এই ব্যাপারে একটা ঐক্যমত্যে আছে। তো সেটা আপনি কি সংসদে গিয়ে করবেন? সংসদে সংবিধান প্রণয়ন কিংবা সংস্কার করা যায় না, এটার জন্য আপনাকে গণপরিষদে যেতে হয়। খেয়াল করবেন, এটা কিন্তু নির্বাচিত গণপরিষদ, এবং নির্বাচিত গণপরিষদ মানে আমাদের প্রস্তাবে আমরা বলেছি ওই গণপরিষদটাই সংবিধান প্রণয়ন শেষে কিংবা সংস্কার শেষে আইনসভায় রূপ নেবে কিংবা ধরেন সেটা হলো একটা আইনসভা হলো, তাহলে সেই সরকারের সে আইনসভার মেয়াদ আপনি কবে থেকে কাউন্ট করবেন? তাহলে এই গত 5 মাসের এই সময়টাকে আপনি কি বলবেন? শেখ হাসিনা বিহীন যে 5 মাস, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরের যে 5 মাস, এই সময়টা তাহলে এটা তো অন্তর্বর্তীকালীন সরকার যা আছে তাই, এটা তো আর ওইটার সাথে যুক্ত হবে না। যখন আমি বলছি কিন্তু নির্বাচন আমাদের হচ্ছে কি, নির্বাচনের একটা অভিজ্ঞতা আছে, সংসদ নির্বাচনের অভিজ্ঞতা, কিন্তু এক এক নির্বাচনের উদ্দেশ্য এক এক রকম। আপনি স্থানীয় প্রশাসক খুঁজতে গেলে আপনাকে স্থানীয় নির্বাচন করতে হয়, আপনি সাংসদ খুঁজতে গেলে আপনাকে সংসদ নির্বাচনে যেতে হয়, সংবিধান প্রণয়ন করতে গেলে গণপরিষদে যেতে হয়। তাহলে গণপরিষদ যেদিন থেকে গঠন হবে সেদিন থেকে মেয়াদ হবে। আমরা তো এই 5 মাস কিংবা এই 1 বছরকে আমরা সেটার সাথে যুক্ত করব না। এই সরকারের কাজ হচ্ছে ওই রোডম্যাপটা, ওই রাস্তাটা পরিষ্কার করা। সেজন্য এই সরকার এসেছে। কেন তাকে এটা করতে হবে? না করলে এই সরকার নিজেই নিজের অবৈধতা প্রতিপন্ন করবে, কারণ আপনি তো স্রেফ তত্ত্বাবধায়ক সরকার না। এ ব্যাপারে নিশ্চয়ই আমরা দ্বিমত করছি না। যদি একটা সেকেন্ড ভাই, তত্ত্বাবধায়ক সরকার যদি হতো তাহলে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেত। 3 মাস তো পার হয়ে গেছে না। ধরেন 2006-7-8 যে সরকার, ডক্টর 111-এর যে সরকার, তারাও তত্ত্বাবধায়ক সরকার ছিল, কিন্তু তাদের মেয়াদ প্রায় 2 বছর ছিল, তাদের সবকিছুকে বৈধতা দিয়েছিল আওয়ামী লীগ। তা আপনারাও যেটা করছে এই সরকার, সেটাকে যদি পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে পার্লামেন্টে সেটাকে বৈধতা দেবে না, এটা কেন মনে করছেন? আমরা তো বলিনি তারা বৈধতা দেবে না। তাদের বৈধতা না দিয়ে আর কি উপায় আছে? হ্যাঁ, এই সরকারকে পরবর্তী নির্বাচিত সরকার বৈধতা না দিয়ে তাদের আর কি উপায় আছে? যেটা একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত সরকার
মানে অন্তত ৯৫% জনগণের যার প্রতি সমর্থন ছিল, ঠিক আছে, এখন হয়তো সেই নানা কারণে সমর্থন কমেছে, কিন্তু এখনও তো এই সরকারকে মানুষ সমালোচনা করলো। ইভেন বিএনপির দিক থেকে এই সরকারের অনেক সমালোচনা আছে, আমরাও করছি, কিন্তু আমরা কেউ কি বলছি আপনি স্টেপ ডাউন করেন? তাহলে এই সরকারকে বৈধতা না দেওয়ার তো কোনো প্রশ্ন নাই, বৈধতা দিতেই হবে। বৈধতা না দিলে এই সরকারের মধ্য দিয়ে আপনি যে নির্বাচিত সরকার হবেন, মানে তার আয়োজনের মধ্য দিয়ে আপনি নিজেই তো নিজের অবৈধতা প্রতিপন্ন করবেন। ফলে ওইটা না। আর 111-এর কথা যেটা বললেন সেটা তো হচ্ছে আপনার মানে তারা ওইটা তো একটা ইতিহাসের বিচ্যুতি বলবো আমরা, ঠিক আছে, এবং ইতিহাসের ওই বিচ্যুতিকে বৈধতা দান করে আওয়ামী লীগ নিজেকে অবৈধ প্রতিপন্ন করেছে, যার পরিণতি আওয়ামী লীগ ভোগ করেছে। জি হেলাল ভাই, এই সংবিধান সংশোধন করা, নতুন করে সংবিধান লেখা কিংবা গণপরিষদ গঠন করা, সেই জায়গায় বিএনপির আপত্তির মৌলিক কারণটাকে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া নিয়ে একটা সাংবিধানিক শূন্যতার কথা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল। আপনারা শাহাবুদ্দিন সাহেব কোন করেন না সেটা সবাই জানে, কিন্তু তারপরে এটি কেন করলেন আপনারা? দেখেন, প্রথম বক্তব্য হলো যে আমি যেটা বললাম যে ইট ইজ টু লেট। ভাই বললেন যে বেটার লেট দেন নেভার। এখন দেখেন ৫ই আগস্টের যে গণ আকাঙ্ক্ষা, ৫ই আগস্ট পর্যন্ত যে গণ আকাঙ্ক্ষা ছিল, আজকে ৩০শে ডিসেম্বর বা ২৯শে ডিসেম্বর পর্যন্ত সেই গণ আকাঙ্ক্ষাকে আমরা জারি রাখতে পেরেছি? জনগণের মধ্যে যে সমর্থনটা ছিল এই সরকারের প্রতি, রাজনৈতিক দলগুলোর যে সমর্থন ছিল, সেটা কি জারি রাখতে পেরেছি? কারণ জনগণের জীবন দুর্বিষহ, আপনার নিত্য পণ্যের দাম বৃদ্ধি করেছেন, তারপরে আপনি আইন শৃঙ্খলা রক্ষা ঠিক রাখতে পারেননি, আপনি এই শহরকে আপনি দাবি দেওয়ার শহরে পরিণত করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। সুতরাং আপনি যে কথাটা বলছেন যে শাহাবুদ্দিন সাহেবকে কেন আমরা লিখে দেব কি জন্য? যা আপনি যেহেতু এটা বিপ্লবী সরকার করেননি, যেটা আপনি বললাম যে এটা আপনি ৫ আগস্ট করার কথা, ৫ আগস্ট যেটা করেননি, শুধু শাহাবুদ্দিন সাহেব কেন, আপনি তো আমি প্রথম বক্তব্যে বললাম এই স্বৈরাচারের সমস্ত অপশক্তিকে আপনি ক্ষমতায় রেখে দিয়েছেন। সে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে উপদেষ্টা পরিষদেও আছে না, এরপরে আপনার প্রশাসনের সব জায়গা রয়েছে, পুলিশে রয়েছে, আমলাতে রয়েছে, তাই না? এখন আপনি এসে বলছেন বিপ্লবী সরকার। আকবর ভাই যেটা বললেন যে মুজিববাদ মানে কিন্তু ৭২ সালের সংবিধান না। মুজিববাদ এক জিনিস, ৭২ সালের সংবিধান আর এক জিনিস। ৭২ সালের সংবিধান রচিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায়, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আপনি সংবিধানে পরবর্তীতে ৭২ সালের ৪ নভেম্বর যেটা লিখলেন যে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তা, গণতন্ত্র, তখন এই যে গণপরিষদ বিতর্ক নামে ডক্টর আসিফ নজরুল স্যার একটা বই লিখেছেন, সেই বইতে তিনি লিখেছেন যে ধর্মনিরপেক্ষতা নিয়ে খুব একটা কথা হয়নি। আমি তাকে মেসেজ করে প্রশ্ন করেছিলাম ফেসবুকে যখন স্ট্যাটাস, যে ধর্মনিরপেক্ষতা নিয়ে কি কোনো কথা ছিল? কারণ এই ওয়ার্ডটার সাথে আমি নিজেও মানে সাপোর্ট করি না। ধর্মনিরপেক্ষতা কথাটা কি স্বাধীনতার চেতনায় ছিল, গণপরিষদ বিতর্কে ছিল? উনি লিখছেন যে সামান্য একটু কথা হয়েছে। আমার আরেকটা বক্তব্য যে জাতীয়তা নিয়ে কোনো কথা কি আমাদের গণপরিষদ বিতর্কে হয়েছিল কিনা, আমি আবুল মনসুর আহমদের একটা বইতে পড়েছি যে জাতীয়তা নিয়ে, আমাদের জাতীয়তা কী হবে এটা নিয়ে কথা ছিল, সমাজতন্ত্র, গণতন্ত্র, এটা নিয়ে কথা ছিল। এখন ৭২-এর সংবিধান ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়। এখন আপনি ৭২-এর সংবিধানকে যদি মুজিববাদী সংবিধান নামে এই সংবিধানকে বাদ দিয়ে আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ৭২-এর ৭১-এর স্বাধীনতা যুদ্ধের চেতনাকে কি আপনি মুছে ফেলতে চাচ্ছেন? আপনি যদি ৭১-কে ফার্স্ট রিপাবলিক বলেন আর ২৪শে গণ অভ্যুত্থান কি সেকেন্ড রিপাবলিক, এটা কি হয়? আমাদের বাংলাদেশের যা কিছু আমাদের ভিত্তি হলো ৭১ সালের মুক্তিযুদ্ধ, মানে ৭২-এর সংবিধান। সেই সংবিধান কাটাছেঁড়া অনেকবার হতেই হবে, কারণ এটাতে কোনো ধর্মগ্রন্থ না, যেটা সংবিধান তো আপনার মানুষের প্রয়োজনে, আপনার উপযোগিতা, সময়ের সাথে উপযোগিতা কিনা, এই জন্য ১৭ বার কাটাছেঁড়া হয়েছে না। প্রয়োজনে আমি তো মনে করছি আরও বেশিবার কাটাছেঁড়া উচিত ছিল। বিভিন্ন রকম সমস্যা রয়েছে। দ্যাট ডাজ নট মিন আপনি তো সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দেবেন, আপনি সংবিধানটাকে একদম বাদ দিয়ে দিবেন। তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে, আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধকে আপনি অস্বীকার করছেন। আমরা তো এই ৭১-কে বাদ দিয়ে তো ৯০ হয়নি, ৭১-কে বাদ দিয়ে কিন্তু ২৪ও হয়নি, এটা কিন্তু মনে রাখতে হবে। ২৪-এর একটা গণ অভ্যুত্থান হয়েছে, এখন আপনি সেটাকে নামকরণ করছেন বিপ্লব বলে চালাতে চাচ্ছেন। এটা আমি তো বললাম, এটা তো আর সম্ভব হয় না। আপনি আবার পিছনে ফিরে যাচ্ছেন কিভাবে? জনগণের কাছে আপনি
আমাদের চেয়ারম্যান একটা কথা বলেছেন, দেখেন আমি ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা বলেছেন যে আগামী নির্বাচনে বিএনপিকে বলছে যে আপনারা কোনো প্রতিপক্ষ দেখছেন না মনে হয়, কিন্তু আপনার নির্বাচনটা যে কঠিন হবে, আর নির্বাচন যে কত কঠিন হবে তার ফোরকাস্টিং পাওয়ার যে কতটা সত্য এখন মনে হচ্ছে যে দেখেন নির্বাচনের তারিখ ঘোষণা করলো 30শে জুন, সেটাকে রাখতে আপনার যেই প্রক্রিয়া শুরু হয়েছে যে প্রক্লেমেশন অফ রেগুলেশন তারা ঘোষণা করবে 31 তারিখে, এরপরে কি হবে, তারপরে এই নির্বাচন আপনার 30 তারিখ পর্যন্ত থাকবে কিনা, অর্থাৎ সরকারের সিদ্ধান্ত আর থাকছে না। সবচেয়ে বড় আরেকটা জিনিস দেখেন, সরকারেরই একজন উপদেষ্টা আপনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলছে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। সৈয়দ রিজওয়ান হাসানা বলছে যে আমরা নাকি 53 বছর কোনো সংস্কারই করেনি। তাহলে আমাদের এই বিপ্লবী শক্তি, আমাদের এই অভ্যুত্থানের শক্তিগুলোকে বিভিন্ন স্তরে স্তরে বিভেদ করে তারা আসলে কি অ্যাচিভ করতে চায়। কারণ দেখেন, ভারত যখন আমাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো যে এথনিক ক্লিনজিং হচ্ছে, রিলিজিয়াস ক্লিনজিং হচ্ছে, এইসব অপপ্রচার তাদের মিডিয়া থেকে শুরু করলো, তখন কিন্তু বিএনপি তার স্ট্যান্ড ক্লিয়ার করেছে। বিএনপি রাজপথে নেমেছে এবং ভারতকে বুঝিয়েছে যে আমরা আপনার এই সাথে আপনার এই বক্তব্যের আমরা প্রতিবাদ করছি। বর্তমান সরকার একটা কূটনীতিক বার্তা দিয়েছে এবং অনেকে যখন যারা উপদেষ্টা আছে তারা কিন্তু যখন আপনার ওই ফ্যাসিবাদী আমলে তখন কিন্তু ইন্ডিয়া বিরোধী অনেক কলাম লিখেছেন, বই লিখেছেন, অনেক কথা বলেছেন। সরকার যায় কিন্তু মুখটা বন্ধ করে রাখলেন, কোনো কথা বলতে না। তাহলে তো আপনি আপনার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আপনি ভালোবাসলেন না, আপনি ক্ষমতাটাকেই ভালোবাসলেন। আমার বক্তব্য যে অন্য কোনো দল তারাও কি আমাদের এই ভারত বিরোধী যে মনোভাব, যে জনগণ যখন তুঙ্গে, সেটাকে অ্যাড্রেস করতে পারলো? আমি একটু আকবর ভাই দেখেন, আমি আর 1 মিনিট কথা বলি। আমাদের যে 31শে ডিসেম্বর ছাত্র ভাইরা যে সমস্ত কথা বলছে, আমি তো মনে করি তারা যদি কোনোটা নতুন দল গঠন করতে চায়, তারা কি চায়, সংস্কার চায়, বিপ্লব চায়, অনেক কিছু চায়, সেগুলো একটা ম্যানিফেস্টোকে দিতে পারে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, জনগণ পছন্দ করবে। আমি তাদের বক্তব্যগুলো, তাদের যে বক্তব্যগুলো একত্রিশ, সেটা একটা ম্যানিফেস্টো আকারে ঘোষণা করতে পারে, এটা তাদের দলীয় ম্যানিফেস্টো। এখন নির্বাচনে যদি জনগণ মনে করে যে এই ম্যানিফেস্টোয় ভোট দিবে, তারা দল ঘোষণা ওই দিন করছে না, তাদের যা বক্তব্য। আকবর ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে আমার দুটো। একটা হচ্ছে যে এখন সংস্কার না করতে পারলে কখনোই করা যাবে না, ব্রিগেডিয়ার সাখাওয়াতের যে মন্তব্য সেটার সঙ্গে আপনি কতখানি একমত? সংস্কার তো চলমান প্রক্রিয়া এবং এটার যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে তাদের একটা নির্দিষ্ট সময়সীমা আছে। এবং আমি আজকে পত্রিকাতে দেখলাম যে সংবিধান সংস্কার সংক্রান্ত যে কমিশন, অধ্যাপক আলী রিয়াজ যেটাকে লিড করছেন, উনি বলেছেন সম্ভবত একটা পত্রিকার সঙ্গে ইন্টারভিউতে যে তারা 7 তারিখের মধ্যে, জানুয়ারি 7 তারিখের মধ্যে একটা খসড়া আকারে হলেও তারা জমা দেবেন। এরপর তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা হবে। এবং আমি মনে করি যে এখানে দুটো বিষয়, সংস্কার এবং নির্বাচনকে প্রতিপক্ষ করা, বিএনপি এবং ছাত্রদেরকে যারা আন্দোলনের সঙ্গে ছিল তাদেরকে প্রতিপক্ষ করার একটা চেষ্টা যেন কোথায় হচ্ছে। কারা করছে? করতে পারে যে কেউ, এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টি আছে তাদের মধ্যেও কেউ কেউ করতে পারে, কিন্তু ঘটনা কিন্তু হওয়ার কথা ছিল উল্টো, পরিপূরক হওয়ার কথা ছিল। কারণ এই আন্দোলনে ছাত্ররা যেমন নেতৃত্ব দিয়েছে, রাস্তায় নেমেছে, তাদের ডাকে রাস্তায় নেমেছে, বিএনপিও তো গত 15 বছর ধরে নানা ধরনের জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছে, সেগুলো তো আমরা দেখেছি। এবং আজিজুল বারী হেলাল সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কথা বললেন, উনি কিন্তু যে বক্তব্যগুলো দিচ্ছেন বা আমরা যেগুলো দেখতে পাচ্ছি মিডিয়াতে, আমার একটা কি বলবো, একটা ধারণা যে বিএনপির যে তৃণমূল, তারা ওনার বক্তব্যের স্পিরিটগুলো ধরতে পারছেন কিনা। আমার মনে হয় ওইখানেও একটা গ্যাপ আছে। এবং আমার মনে হচ্ছে যে ছাত্রদের সঙ্গে যে বিএনপির আসলে মৌলিক কোনো তফাৎ নাই, বড় ধরনের কোনো তফাৎ নাই। তারা উভয়েরই চিন্তাধারা একই রকম, হয়তো প্রক্রিয়াগত একটা ব্যাপার আছে। সরওয়ার তুষার যেটা বলছিলেন যে কিছু কিছু প্রক্রিয়া আমরা সব কিছু যে সবাই একমত হয়ে যাবে, ব্যাপারটা ওইরকমও কিন্তু না। একটা ডিবেটের মধ্য দিয়ে আমরা আগাবো এবং একটা জায়গায় গিয়ে আমরা থামবো। এবং হ্যাঁ, হয়তো ষড়যন্ত্র হতে পারে। আমি অবশ্য রাজনীতিতে সবসময় ষড়যন্ত্র তত্ত্ব এটা খুব বেশি বিশ্বাস করি, আবার করিও না আর কি, ব্যাপারটা ওই রকম। সুতরাং এটাও ভাবতে হবে যে কেন যে গণ অভ্যুত্থান একজোটে হয়েছিল 4 মাসের মাথায়, এই দূরত্বগুলো কেন তৈরি হচ্ছে, কারা তৈরি করছে, কারা বিএনপির সঙ্গে ছাত্রদের একটা মানসিক দূরত্ব বলেন
বা অন্য ধরনের একটা রাজনৈতিক দূরত্ব বলেন, এটা কেন হচ্ছে? বিএনপির সঙ্গে জামাতেরও কি দূরত্ব তৈরি হচ্ছে? বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব হতে পারে, কিন্তু সেটা অন্যভাবে সেটা হচ্ছে। কারণ বিএনপি হয়তো মনে করছে যে এখন তাদের জামাত সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ। এখন ছাত্রদের ব্যাপারে তারা কি মনে করছে সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে আমি যেটা বারবার বলার চেষ্টা করছি যে এই দূরত্বটা যদি রাজনৈতিক দলগুলো বা যারা প্ল্যাটফর্মগুলো আছে তাদের মধ্যে হয়, তাহলে সুবিধাটা নেবে কিন্তু পুরোপুরি আওয়ামী লীগ। এই কথা বিএনপিরও মনে করার কোনো কারণ নাই। আমি যদি ছাত্রদেরকে কর্নার করে দিতে পারি তাহলে আমি সুবিধা পাবো, বা তাদেরও মনে করার কোনো কারণ নাই যদি বিএনপিকে আমি সাইড করে দিতে পারি সেটা আমরা সুবিধা পাবো। আমার মনে হয় যে একটা আরেকটার সঙ্গে পরিপূরক, এবং এখানে কিভাবে যে গ্যাপটা তৈরি হচ্ছে বা হয়েছে এটাকে কিভাবে কমিয়ে আনা যায়, এই ব্যাপারটার দিকে বেশি মনোযোগ দিতে হবে। আকবর ভাই, এই যে গ্যাপ তৈরির ক্ষেত্রে অনেকেই বলছেন যে পুলিশ শতভাগ আন্তরিকতা নিয়ে কাজ করছে কিনা, সেটা করছে না, সাদা চোখে বোঝা যায়। সিভিল প্রশাসন যেটা, অর্থাৎ আমাদের আমলাতন্ত্র, তাদের ভিতরে এরই মধ্যে তাদের কোটা অন্য প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্যদের, সেটা নিয়ে একটা বড় ধরনের বিরোধ তৈরি হয়েছে। ফলে সেই জায়গাগুলোকে হ্যান্ডেল করার ক্ষেত্রে সরকারের আরেকটু ক্রিয়াশীল হওয়া জরুরি ছিল কিনা, এবং সেটি না করার কারণেই এই সংকটগুলো হচ্ছে কিনা, সেই প্রসঙ্গে আপনার বিশ্লেষণ শুনবো। দর্শক, তার আগে আবার একটা বিরতি নিচ্ছি। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টা। আমরা কথা বলছি কি হচ্ছে কি হবে। আমাদের সঙ্গে সাংবাদিক আকবর হোসেন আমাদের সঙ্গে আছেন, যিনি লন্ডনে বাংলাদেশের নবনিযুক্ত প্রেস মিনিস্টারও বটে। আকবর ভাই, আমরা বলছিলাম যে আমলাতন্ত্র এবং পুলিশ প্রশাসন এবং তার সঙ্গে যা যা ঘটছে, ষড়যন্ত্র, এর সঙ্গে বিদেশি শক্তি, এই সব কিছুর কোনো মিশেলে একটা কিছু হচ্ছে কিনা। হতে পারে। প্রশাসনের ব্যাপারটা আমি যদি প্রথমে বলি, দেখেন গত 15 বছরে প্রশাসনকে এমনভাবে সাজানো হয়েছিল যে থানার এসআই পর্যন্ত আপনাকে উলটপালট করতে হবে। আপনি যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কথা দেখেন, সেখানে একেবারে সহকারী কমিশনার ভূমি, যিনি আমরা এসিল্যান্ড যাকে বলি, সেই পর্যন্ত আপনাকে পরিবর্তন করতে হবে। সুতরাং এত বড় একটা রাষ্ট্রযন্ত্র, এটাকে পরিবর্তন করা কিন্তু এত সহজ ব্যাপার না, এবং সরকার সেগুলো করছে, কিন্তু এটাতে সময় লাগবে। আমার ধারণা একটা অনেক সময় লাগবে, কারণ আমরা এখনও বিভিন্ন জায়গায় যেখানে যাচ্ছি, অনেক জায়গায় তার তো আমরা দেখতেই পাচ্ছি যে এখনও বিগত সরকারের সঙ্গে যারা খুব তাদের সহযোগী ছিল এবং নানাভাবে অতি উৎসাহী ছিল, তারা এখনও আছে। সর্বশেষ আপনি হয়তো দেখেছেন যে দৈনিক প্রথম আলো পত্রিকায় একটা রিপোর্ট হয়েছে যে একজন এসআই একটা রিপোর্ট দিয়েছে সালমান এফ রহমান আনিসুল হককে অব্যাহতি দেওয়ার জন্য একটা ফাইনাল রিপোর্ট দিয়েছে, তদন্ত প্রতিবেদন। এটাকে সে রেডি করেছে। আপনি চিন্তা করেন এই সময়ের মধ্যে একজন এসআই সাহস করছে যে এটা তাকে করতে হবে। এখন ঘটনায় একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে তার নির্দেশ এটা হয়েছে। তাহলে এটা এই সাহসটা তারা করলো কিভাবে? আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, যে গ্রাফিটি শেখ হাসিনাকে জুতার মালা পরিয়ে দেওয়ার তার গ্রাফিটিতে যেটা আছে, এটা সিম্বলিক। কে করেছে এটা? এটা বলা হচ্ছে প্রক্টর নির্দেশনা দিয়েছে। প্রক্টর কি দিয়েছে? প্রক্টর একা দিয়েছে নাকি সেখানে অন্য কেউ আছে? ভিসিকে এই দায় এড়াতে পারেন? ওনাদের মাথায় কি এতটুকু ঘিলো নাই? ওনারা কি বোঝেন না যে এটা কিসের ছবি? এই ছবি প্রত্যেকটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে বাংলাদেশের রেভলিউশন বা হোয়াট এভার, আপনি মাস আপসার্চ, গণ অভ্যুত্থান যেটাই বলেন না কেন, এটা একটা প্রতীক ছিল। মানে 5 আগস্টের বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন ম্যাগাজিন এটা ছিল কাভার ফটো। সেটা তারা মোছার জন্য তারা গেলেন। তারা যদি এই মেধা নিয়ে, তারা যদি এই বুদ্ধি নিয়ে বা এই মানসিকতা নিয়ে তারা প্রশাসন চালাতে চায়, বিশ্ববিদ্যালয় চালাতে চায়, সেই ধরনের লোক আসে, তাহলে আপনি তাদেরকে কতটুকু টলারেট করবেন? আমার ধারণা এই সিদ্ধান্ত নিতে হবে। আপনি তাদেরকে নিয়োগ কেন দিলেন? এখন নিয়োগ, শুনুন, একটা যখন বড় ধরনের পরিবর্তন আসবে, সরকার কিন্তু আপনাকে যখন একবারে 5,000 লোককে 1 মাসের মধ্যে সরিয়ে নিয়োগ দিতে হচ্ছে, আপনি পুঙ্খানুপুঙ্খভাবে টেস্ট করতে পারবেন না। আপনার কিছু জালের ফাঁক দিয়ে বের হয়ে যাবেই। এখন এনাদের ব্যাপারে কি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু ওনারা যে কাজটা করেছেন এটার জবাব ওনাদের দিতে হবে। ওনারা এখন একটা জবাব দিয়েছেন যে আমরা এটা ভুল করেছি, বুঝতে পারে নাই। যদি ওনারা বুঝতে না পারেন, আমি তো মনে করি যে বিশ্ববিদ্যালয়ে এত সরল আসলে না, এত সরল না। যদি এটা বুঝতে না পারেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে থাকা তো দূরের কথা, ওনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার যোগ্যতা নাই। জি, আর একটা ছোট্ট জিনিস আপনি যদি আমাকে 10 সেকেন্ডে বলেন, ধরেন সরকারের ভাষ্যগুলো কি সবসময় একই রকম হয়? ধরেন আপনি এখন সরকারের অংশ, সচিবালয়ে আগুনের পরপরই
বলে দেওয়া হলো এটা কারা করেছেন কোনো রকম তদন্ত প্রতিবেদন ছাড়া, ফলে তাহলে পরিবর্তনটা আসলে কি হলো? আমি সরকারের অংশ বলতে সরকার একটা জায়গায় আমাকে নিয়োগ করেছে, কিন্তু আমি এখানে এসেছি আমার ক্যাপাসিটিতে। আমি গত 15-20 বছর সাংবাদিক হিসেবে যা দেখেছি বা আমার একটা ইন্ডিপেন্ডেন্ট অবজারভেশন হিসেবে বলতে, এখানে আমি আবারও বলি যে এটা সরকারের ভাষা আমি বলতে পারি না। শোনেন, একটা সরকার তো একেবারে খুব হোমোজিনিয়াস না, এক একজনের আন্ডারস্ট্যান্ডিং এক এক রকমের থাকে। আমরা যখন একটা প্রতিষ্ঠানে কাজ করি আমাদের সবার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু একরকম থাকে না। হ্যাঁ, হয়তো বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে, আমরা মূল আমাদের টার্গেটটা কি সেটা আমরা জানি, বা টার্গেটের ওয়েগুলো কি বা সেগুলোকে আমরা যখন এক্সপ্লেইন করি তখন আমাদের বক্তব্যগুলো একটু ভিন্ন ভিন্ন হতে পারে। তবে হ্যাঁ, কোনো জায়গায় হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে একেবারে ঠিক ধরেন কিছু বিচ্ছিন্ন বক্তব্য বা বিচ্ছিন্ন কথা দিয়ে আমি অলওয়েজ দেখব হচ্ছে যে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে কি বলা হচ্ছে, দ্যাট ইজ দ্য আলটিমেট ওয়ার্ড। এবং সেটা যদি আমি দেখি এবং আমি যদি সেইটার উপরে বিবেচনা করি, তাহলে আমার মনে হয় যে বিষয়গুলো আমাকে বুঝতে সহজ হবে। এবং লাস্ট প্রশ্ন, যে প্রশাসন বা অন্য যারা ঘাপটি মেরে বিভিন্ন জায়গায় বসে আছে তারা এই কাজগুলো করার কেন সাহসটা পাচ্ছে কারণ আমাদের যে ঐক্যটা ছিল 5ই আগস্টের আগে, সেখানে একটা পরিষ্কার ফাটলের দিকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। তারা মনে করতেছে যে এই সুযোগটা আমাদের নেওয়া উচিত। ভাই, আপনার কাছে যেটা সরাসরি প্রশ্ন, যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন 31 তারিখে যেটি ঘটতে যাচ্ছে সেটার সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নাই, কিন্তু উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে সেটার সঙ্গে তারা আছেন এবং ধারণা করা হচ্ছে উপদেষ্টা আসিফ এবং উপদেষ্টা মাহফুজ আলম কোন বক্তব্যটাকে আমরা ধরে নিব? হ্যাঁ, আমি দেখলাম আসিফ মাহমুদের একটা স্ট্যাটাস দিয়েছে, এইটা এই 31 ডিসেম্বরের সাথে নাহিদ তো বললই, আবার প্রেস সচিব মাহফুজ আলম বলল নেই। অর্থাৎ সরকারের ভিতর এরকম কথাবার্তা মানে অস্থিরতা আমরা আগেও লক্ষ্য করছি। আপনি দেখেন, প্রতিপক্ষ বানানো হচ্ছে ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলোর, বলা হচ্ছে না কে প্রতিপক্ষ বানাচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে আমাকে ছাত্ররা বসিয়েছে, তার মানে জনগণকে একটা শ্রেণীতে ভাগ করেছে, ছাত্র শ্রেণী। ছাত্র ছাড়া অন্য মানুষও তো আন্দোলন সংগ্রাম করেছে। যদি বলতো জনগণই আমাকে ক্ষমতা, জন আকাঙ্ক্ষা আমি বসেছি, তাহলে কিন্তু এটা একটা কমন, সবাই একটা মেনে নিত। অর্থাৎ প্রতিপক্ষটা কে কাকে বানাচ্ছে দেখেন। আর ছাত্র বলতে উনি কি বোঝাচ্ছেন, শুধু বৈষম্যবিরোধী ছাত্র না, এই দেশের যত পলিটিক্যাল পার্টি তাদের অঙ্গ সংগঠনগুলো আছে সবাই যে অংশ, তাই না? ছাত্র বলতে সেটাই বোঝাচ্ছে, শুধু তো বৈষম্যবিরোধী ছাত্র না। তারপর তিনি বলছেন মাস্টার মাইন্ড খোঁজ করছেন এই আন্দোলনের। তাহলে আমাদের এত রক্ত, ত্যাগ, সংগ্রাম, জেলের যন্ত্রণা সব কিছুকে বাদ দিয়ে মাস্টার মাইন্ডের একজনকে উল্লেখ করছে না। তিনি আবার কি করলেন, যে একটা ফেসবুকে স্ট্যাটাস দিন, সমুদ্র হিমাচল পর্যন্ত বাংলা চাই। তার এটা কি হয় তিনি না বুঝে দিয়েছেন অথবা বুঝে দিয়েছেন? বুঝে দিলে কি জন্য বুঝে দিলেন? যে ভারত আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছিল সেইটাকে নিউট্রালাইজ করার জন্য তিনি, ভারত তো সেটা প্রতিবাদ করলো যে এভাবে তো বলতে পারে না সরকার থেকে। তার মানে আমাদের যে বক্তব্যটা ছিল, যে ভারত বিরোধী যে মনোভাবটা ছিল, ভারত যে আমাদের অপপ্রচার করতো, আমরা বিশ্বব্যাপী যে ন্যারেটিভটা তৈরি করতে চাচ্ছিলাম ভারত আমাদের মধ্যে মিথ্যা কথা বলছে, সেটাকে সে একদম নিউট্রালাইজ করে দিল। এই জন্য বলছি, দেখেন আমি একটু তুষারের কাছে যাই। তুষার, শেষ সময়ের প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক শক্তিগুলোকে আপনারা কোনোভাবে অবহেলা করতে চান না এবং তারা আপনাদের সঙ্গেই ছিল। 31 তারিখের ঘটনায় আপনার রাজনৈতিক শক্তিগুলোকে কতখানি পাশে পাচ্ছেন? বিএনপিকে পাশে পাচ্ছেন না সেটা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। অন্য দল, বিশেষ করে জামাত, জাতীয় পার্টি, অন্য বাম দলগুলো যারা আছে তাদের সঙ্গে আপনাদের আনুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়েছে কিনা? এবং 3 জন যে ছাত্র উপদেষ্টা আমাদের আছেন ছাত্রদের পক্ষ থেকে, তারা আপনাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকছেন কিনা সেদিন? রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যোগাযোগ করেছি, মানে আমরা যেটা করছি আমরা তাদেরকে জানিয়েছি এবং তাদের এটা মিশ্র প্রতিক্রিয়া আছে, এটা অস্বীকার করা যাবে না। তারা তাদের যার অবস্থান এবং রাজনৈতিক পজিশন থেকে একটা ইয়েতে জানাচ্ছেন। মূলত তো অভ্যুত্থানটা ঘটেছে ছাত্র জনতার, এবং কোনো রাজনৈতিক দলগুলোর কর্মীরা এখানে ছিলেন, কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যানারে তো এটা হয় নাই। সুতরাং ওই 31 ডিসেম্বরেও এটা ছাত্র জনতা আকারে এই প্রোক্লেমেশনটা দেওয়া হবে, এতে দোষের কিছু নাই। আর নাহিদ আসিফের কথা যেটা বলেছেন, তারা উপদেষ্টা, এটা সত্য, এই অভ্যুত্থানের পরে তারা উপদেষ্টা হয়েছেন। তার আগে কিন্তু তারা ছাত্রনেতা, এখনও তারা ছাত্রদের প্রতিনিধি আকারেই সেখানে গেছেন। তো আমি আশা করি, আমি এটা এখন আপনাকে কনফার্ম করছি না, কিন্তু আশা করছি যে তারা এখানে অন্তত, এটা যেহেতু তাদের একটা অভ্যুত্থানের ফসল, তারা এখানে থাকবেন, তাদের থাকা উচিত। প্রেস সচিব যেটা বলেছেন, এটা উনি কেন বলেছেন আমি জানি না, এটা প্রাইভেট ইনিশিয়েটিভ বা ইত্যাদি, এটা জনগণের ইনিশিয়েটিভ, এবং এই জনগণের ইনিশিয়েটিভের ফলে উনি আজকে প্রেস সচিব, এটা ওনাকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আমাদের পজিশন। আর প্রধান উপদেষ্টার সঙ্গে এই প্রসঙ্গে কোনো আলাপ হয়েছে নিশ্চয়ই আপনাদের? একটা কথা আমি টু লেট প্রশ্নে বারবার এই কথাটা এসেছে, এটা একটু বলা উচিত হবে।
ক্লাসিক একটা উদাহরণ দিই, ফ্রেঞ্চ রিভলিউশন 1789 সালে হয়েছে, প্রোক্লেমেশন 1792 সালে হয়েছে, 3 বছর পরে, এটা 4 মাস। ফলে সেই হিসেবে আপনারা এগিয়ে আছেন। প্রধান course. উপদেষ্টার ধরেন পরোক্ষ বা প্রত্যক্ষ সম্মতি আছে নিশ্চয়ই। প্রধান উপদেষ্টার তো এখানে অসম্মতি জানানোর কিছু নাই। প্রধান উপদেষ্টা কেন অসম্মতি জানাবেন? উনি তো নিজেই বলেছেন উনি ছাত্রদের মাধ্যমে এখানে ছাত্ররা তার নিয়োগকর্তা, উনি ছাত্র জনতার মাধ্যমে এখানে ক্ষমতায় এসেছেন। আর এই প্রোক্লেমেশনের মধ্য দিয়ে যেটা বলা হচ্ছে, এটা তো এমন না যে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করা, বরং 5 অগাস্টকে রেট্রোস্পেক্টিভ কায়দায় এটা আনার ফলে যেটা হচ্ছে, ছাত্র জনতা এবার অ্যাসার্ট করছে লিখিতভাবে যে এই সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি। এটা তো কোনো লিখিত ডকুমেন্ট ছিল না এতদিন পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ সারোয়ার তুষার, ধন্যবাদ আজিজুল বারী হেলাল, ধন্যবাদ আকবর হোসেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।